ওদের করার মাঝে কারোর আশার আভাস পেয়ে ওরা চুপ হয়ে গেল। আরও ফোনটা পাশে রেখে দিল। আরিশ কফি নিয়ে ওদের সামনে বসেছে। সানা আরও দুজনের দিকে তাকাতাকি করলো। সানা ইশারায় বলছে যে সে আরিশকে বলে দেবে, কিন্তু আরও ইশারায় বলছে না বলতে। আরিশ ওদের এই কাজবাজ দেখে বলল, কি হচ্ছেটা কি? মাত্র 2 ঘন্টা পড়াশোনা করে হয়ে গেল? আরও নিরাশ হয়ে বলল, মাত্র 2 ঘন্টা না, পুরো 20 বছর মনে হচ্ছে। আরিশও আরুর শরীরের কন্ডিশনের কথা ভেবে বলল, ওকে ঠিক আছে, আমারও একটু কাজ আছে, তাই আবার সন্ধ্যায় বসবো। আরু আর সানা দুজনেই ভীষণ রকম খুশি হলো। সানা বইপত্র নিয়ে বেরিয়ে যেতে নিলে আরুও সাথে যাওয়ার জন্য পা বাড়ালে আরিশ বলল, তুমি কোথায় যাচ্ছ? এখানে থাকো, কথা আছে। সানাও দাঁত বের করে এক প্রকার রাক্ষসী হাসি আরুর দিকে নিক্ষেপ করে বেরিয়ে গেল। আরু বিড়বিড় করে সানাকে বেশ কথা শোনাতে লাগলো। আরিশ কফিতে এক সিপ দিয়ে বলল, দরজাটা বন্ধ করে এসো। আরও আর বেশি তর্কাতর্কি করল না। দরজা বন্ধ করে দিয়ে আরিশের কাছে এসে ভদ্র মেয়ের মতো দাঁড়ালো। আরিশ আরুর দিকে ঘুরে বলল, ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করেছো কেন? বলেছিলাম তো চেঞ্জ করবে না। আরু মুখ বাঁকিয়ে বলল, বেশ করেছি, আর করব নাই বা কেন? আপনি কখনো আপনার ফোনের লক খুলে আমার হাতে দিয়ে বলেছেন যে এই নাও আরু পাখি, এটা আমার ফোন, তুমি যত খুশি ঘাটাঘাটি করো? বলেছেন কখনো? বলেননি তো, তাই আমিও বলবো না। আরিশ বুঝতে পারল আসলে যে আরু এত সহজে বলবে না। ও আরুর ফোন চাইছে এটা দেখার জন্য যে কোনো ক্রমে আরু সে নয় তো যে ডিভোর্সের জন্য অ্যাপিল করেছে। আরিশ তাই একটু থেমে বলল, কফি খাবে? আরু ভ্রু কুঁচকে বলল, মজা করছেন? একদম না। আরও এবার এক প্রকার আরিশের জামা কাপড় ধরে টানাটানি শুরু করে বলল, আমি কফি খাবো, কফি খাবো আমি। আরিশোর কফির কাপটা আরুর দিকে এগিয়ে দিয়ে বলল। এই নাও। আরু কফিটা নিয়ে এক ছিপ দিয়ে আরুষের কোলের উপর বসে আরুষের বুকে মাথা রেখে বলল। আহ, কি শান্তি! আরিশও আরুকে জড়িয়ে ধরল। আরু আরিশের বুকে মাথা রেখে কফি খাচ্ছে। আর একটা সময় আরুর চোখের কোণা বেয়ে জল গড়িয়ে পড়তেই আরিশের শার্ট ভিজল। আরিশ বুঝতে পারল যে আরু কাঁদছে। আরিশ বেশ কিছু বলতে যাবে, তখনই আরু বেশ অন্যমনস্ক হয়ে বলল, আপনার জীবনে যদি কখনো অন্য কেউ আমার জায়গাটা নিয়ে নেয়, তাহলে আপনি তাকে অনেক ভালোবাসবেন, তাই না? আমার থেকেও বেশি। আমি তো সারাদিন দুষ্টুমি করি, আপনার কোনো কথাই শুনি না। আপনার বরাবরের মতোই একজন অবাধ্য ছাত্রী প্লাস স্ত্রী আমি। না আপনাকে অন্যদের মতো কাছে টেনে ভালোবাসতে পারি, আর না আপনার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি। উল্টো আপনি আবার সব চাওয়া পাওয়া পূরণ করছেন। আপনি সত্যিই তাকে অনেক ভালোবাসতেন, তাই না? কথাগুলো বলতে বলতে আরিশের বুকের শার্টটা খামচি মেরে ধরল। প্রিয় মানুষকে হারাতে ভয় লাগে, নিজের জায়গাটাতে অন্য কাউকে কল্পনা করতেও কষ্ট লাগে। আরিশ কিছু বলল না, চুপ করেই রইল। ও জানে আরু কি ভেবে কথাগুলো বলছে। আরু কফির কাপটা রেখে আরিশের বুকের মাঝে গুটিসুটি মেরে চুপটি করে রইল। আরিশ ওকে আগলে নিচ্ছে না দেখে আরু উঠে চলে যেতে নিলেই আরিশ আরুকে শক্ত করে নিজের মাঝে আবদ্ধ রেখে বলল, আপনি সত্যিই তাকে অনেক ভালোবাসবেন, তাই না? ভবিষ্যৎ নিয়ে আমি ভাবি না, তা উপরওয়ালার হাতেই ছেড়ে দিয়েছে। আমরা যা পরিকল্পনা করি তিনি তার থেকে উত্তম আর ভালো কিছু পরিকল্পনা করে রাখেন। কারোর পূর্ণতার মাঝেই তিনি রেখেছেন হাজারো সুখ। তেমনি আমার আরু পাখিটাই আমার কাছে হাজারো সুখের ভাণ্ডার। আর কখনো যদি শুনি কোনো রকম কোনো ঘাট তাড়ামো করে কিছু করেছো, তো সেদিন আমি ভুলে যাব তুমি আমার কাছে কি।
মানুষের আবেগের ওপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আরুরও নেই। আরুর চোখ থেকে অনবরত জল গড়াতে লাগলো, ঠোঁটজোড়া কাঁপছে। যতই বলুক ও আরিশের কাছে থাকতে চায় না, তা ভুল। আরিশকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তাই তো তার ভালো থাকার পথটা আরও সুগম করে দিতে চায়। আরিশ আরুকে দুহাত দিয়ে আগলে নিল। যদি সময়টা এখানেই থেমে যেত তাহলেই বোধহয় ভালো হতে। কোনো রকম কোনো শর্ত ছাড়াই তার আরু পাখিকে বুকের মাঝে আগলে রাখতে পারত। এসএমএস। এইদিকে আপু, তোমার পছন্দ হয়েছে ওনাকে? পছন্দ হয়েছে, কিন্তু তিনি কি আদৌ রাজি হবেন? উনি তো রাজি, তোমার ছবি দেখে ওনার অনেক পছন্দ হয়েছে। উনি ঢাকা মেডিকেলে পড়েন, তাই বললেন হয়তো। উনি ডিএমসিতে পড়েন। দেখো আরও, রিলেশনশিপ হলেও একটা কথা ছিল, কিন্তু একেবারে সরাসরি বিয়ে, ব্যাপারটা কেমন না? যদিও আমার বাসাতে বিয়ের জন্য ছেলে খুঁজছে, কিন্তু ছেলে পাচ্ছে না ভালো, তাই আর কি। তোমার বাসার লোককেও পিকটা দেখাও। আর ওনার সম্বন্ধে সব তো বললাম। ওনার সাথে একটু কথা বলে আগে ভালো হতো না? উনি একটু লাজুক স্বভাবের, খুব কম কথা বলেন। গলার স্বর এত মিষ্টি, কি বলবো। আহা, সারাদিন আরু পাখি বলে আমার মাথাটা খেয়ে ফেলে। তাহলে এখন কি করব? তুমি তোমার বাসার লোককে কালকে নিয়ে এসে পাকা কথা বলে যেও, উনি কালকে বাসায় থাকবেন। আচ্ছা, কিন্তু উনি তোমার কি হয় সেটা তো বললে না। আমরা কাজিন। আরুর এসএমএসটা সেন্ড করতেই পাপিয়ে বলে উঠল, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, আম্মু ডাকছে। আচ্ছা যাও। আরও ফোনটা রেখে হাত ছড়িয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল, চোখ বন্ধ করল। সকালে আরিশুকে কত সুন্দর করে চড়িয়ে রেখে রেখেছিল তা চোখে ভাসছে। আর কিছুদিন পর আরিশের বাহুডোরে থাকবে অন্য কেউ। কথাটা মনে পড়তেই ফোন নিয়ে চটপট কল করলো ও। কথাটা শুনে আরও ফোনটা কেটে দিল। কালকে পাপিয়া আসবে আর আরও ডিভোর্স পেপারে আরিশকে দিয়ে সই করাবে। রাত 12:25। আরিশের দিকে ফিরে শুয়েছিল আরু। মানুষটা ল্যাপটপে কাজ করতে করতে ওর দিকে তাকাচ্ছে। যতক্ষণ না ল্যাপটপের দিকে তাকাচ্ছে আর তার থেকে আরও বেশিক্ষণ ওর দিকে তাকিয়ে থাকছে। আরিশের কাজে আরুর ঘুম উড়ে গেছে। কন্টিনিউয়াসলি একটা মানুষ যদি একজনের দিকে তাকায় তাহলে এমনটা হওয়া স্বাভাবিক। আরুর ঘুম আসছে না, তাই আরু পাশ ফিরে ঘুমোতে গেলেই আরিশ বলল, পেপার রেডি, ডোন্ট ইউ ডেয়ার টু ডু দ্যাট। আরু এবার বিরক্ত হয়ে উঠে বসে বলল, এমন করছেন কেন মিস্টার অভদ্র? আমি ঘুমাবো তো। আরিশ ল্যাপটপের দিকে তাকিয়ে খুব সাবলীলভাবে বলল, ঘুমাও, ঘুমাচ্ছিলেই তো। আরও একটু তিতো বিরক্ত হয়ে বলল, মোটেও না, আপনি বারবার আমার দিকে তাকাচ্ছেন। আমার ঘুম আসছে না। সারাদিন তো আরু পাখি করেন, আবার সারা দিনেই তো আপনার চোখের সামনে ঘুরঘুর করি, তবু। আরিশ মুচকে হেসে বলল, আর 5 মিনিট অপেক্ষা করো। 5 মিনিট অপেক্ষা করতে পারবো না। নাও আই এম স্লিপিং। আরিশ কিছু বলল না। এদিকে মুখের রিয়াকশনটাও এমন করে রেখেছে যে কি বলতে বা করতে চাইছে তাও বোঝারও উপায় নেই। তাই ভয়ে আরও ঘুমাতেও পারছে না। এদিকে ঘুমে চোখ ঢুলু হয়ে আসছে। আরিশ কাজ করছে আর তখন আরুর মনে পড়ল পাপিয়ার কথা। কিছুক্ষণ আগেও পাপিয়ার সাথে আরুর কথা হয়েছে। কালকে তারা আসবে সেই কথা জানিয়েছে। আরিশকে কালকে যে করেই হোক বাসায় রাখতে হবে, যতক্ষণ না ওরা আসে। কথাটা ভেবেই আরও প্রশ্ন করে উঠল, আচ্ছা, আপনি কালকে বাসায় থাকবেন তো? আরিশ নির্লিপ্ত ভঙ্গিমায় বলল। না। আরও উত্তেজিত হয়ে বলল, কেন কেন কেন? আরিশ ল্যাপটপটা বন্ধ করে দিল। কাজ শেষ। ল্যাপটপটা পাশে নিজে শুয়ে আরুর হাত ধরে টেনে আরুকে বিছানায় ফেলল।
আরু আর আরিস দুজন দুজনের দিকে মুখ করে শুয়ে আছে। আরিস 2 হাত মুঠিবদ্ধ করে নিল নিজের হাতের মধ্যে, তারপর বলল, তোমার এই কেনর উত্তর যদি আমি না দিই তাহলে? আরু ফিক করে হেসে বলল, না দেবেন, না দেবেন, কিন্তু কালকে আপনাকে বাসায় থাকতেই হবে। আরিস এক হাত দিয়ে আরুর কোমর ধরে আরুকে আরো কাছে টেনে এনে বলল, আমার বাসায় থাকার পিছনে আপনার স্বার্থটা কি মিসেস আরু পাখি? আরু বিরক্তি সূচক কণ্ঠে বলল, উদ্দেশ্য থাকবে কেন? উদ্দেশ্য কিছুই না, আমারও তো মাঝে মধ্যে ইচ্ছে হয়, তাই না, যে আমি আপনার সাথে সময় কাটাবো। আরিস ভ্রু কুঁচকে বলল, ও রিয়েলি আরু পাখি? আরু মাথা নাড়িয়ে বলল। আরিস হো হো করে হেসে আরুর হাতটা ছেড়ে আরুকে নিজের মাঝে চড়িয়ে নিয়ে আরুর কপালে ভালোবাসার পরশ এঁকে বলল, কোনো ঘাপলা কেস নিশ্চয়ই আছে, না হলে তুমি এমন বলতে না আরু পাখি। আরু আরিসের বুক থেকে মুখ উঠিয়ে বলল, মিস্টার অভদ্র, আমি কিন্তু এবার এক্ষুনি এখান থেকে উঠে চলে যাব, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরিস এবার ঝড়ের মতো হাসি হেসে বলল, আরে মজা করছিলাম আরু পাখি। আরু আর কিছু বলল না। আরু আরিসের মাঝে গুটিসুটি মেরে শুয়ে রইল একদম ছোট্ট বাচ্চাদের মতো। আরিস আরুর মাথায় হাত বোলাতে লাগলো। আরুর ঘুম এখন অনেক অনিয়মিত হয়ে গেছে। অপারেশনের পর এখন আর আগের মতো ঘুমায় না। হয়তো সব কথা ভেবে আর ঘুম আসতে চায় না। সোফাতে বসে পা নাচাতে নাচাতে বলল আরু, ফুপি, আজকে কিছু স্পেশাল আইটেম রান্না করো কেমন? সানাও সোফাতে হাঁটু ভাঁজ করে ম্যাগাজিন পড়ছিল। তখন আরুর এমন কথা শুনে সানা ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার আরু, আজকে স্পেশাল কি? আরু মুচকি মুচকি হাসতে লাগলো, কিন্তু সানাকে বলেনি দেখে সানা আরুর কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল। কি রে বল। আরও আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না। আর কোনো জিনিসও সানার কাছে লুকিয়েও রাখতে পারে না, তাই ফিসফিস করে বলল, শোন, তোকে বলছি, কিন্তু তুই আবার কাউকে বলিস না। সানা মাথা নাড়িয়ে বলল, আবার কি গন্ডগোল করেছিস তুই? আরও বলে উঠল, ধুর, গন্ডগোল না, আজকে পাপিয়ারা আসবে। সানা বেশ ভাবুক সুরে বলল, কোন পাপিয়া? আরে ভুলে গেলি, কালকে না তোকে একটা মেয়ের ছবি দেখালাম আর বললাম ওনার জন্য এই মেয়েটা পছন্দ করেছি, আজ তারা আসবে বিয়ের কথা বলতে। কথাটা শুনে যেন সানা 440 ভোল্টের শক খেল। রেগেও গেল ভীষণ। চাপা স্বরটা এবার উচ্চস্বরে পরিণত হলো। কালকে তোকে বারণ করলাম না এসব বাড়াবাড়ি বন্ধ করতে, তুই তাও এত কিছু করে ফেলেছিস। এদিকে সানার গলার আওয়াজ শুনে অনিকা খান প্রশ্ন করে উঠলেন, সানা কি হলো রে, এভাবে চেঁচাচ্ছিস কেন? সানা এবার সোফা ছেড়ে উঠে যেতে গেলেই আরু হাত ধরে বসানোর চেষ্টা করে বলল। সানা আরুর হাতটা ঝাড়ি মেরে ছাড়িয়ে দৌড়ে আর আম্মুর কাছে গেল। আরুও সানার পিছন পিছন ছুটতেও যাতে সানা না বলতে পারে তাই আটকানোর চেষ্টা করলো। সানা ওর আম্মুকে গিয়ে সবটা বলে দিল। আরু মাথা নিচু করে আছে। অনিকা খান রীতিমতো রাগী চোখে আরুর দিকে তাকিয়ে আছে। না পেরে বললেন, কি করেছিস তুই এসব? আরিশ জানলে কি হবে জানিস? আরু ওনাকে থামানোর চেষ্টা করে বলল, ফুপি আসতে, এক্ষুনি ওনারা চলে আসবেন, আর এসে এমন পরিবেশ দেখলে খারাপ ভাববে। উনি আরও বেশ কিছু বলতে যাবে তখনই কলিং বেল বেজে উঠতেই আরুর বুকের ভিতর ধক করে উঠল। সানা আর অনিকা খান দুজনেই আরুর দিকে তাকাতাকি করতে লাগলেন। অনিকা খান রাগী কণ্ঠে বললেন, সানা, দরজাটা খোল, দেখ তো কে এসেছে।
আরও ওনার মুখের অবস্থা দেখে আর কিছু বলার সাহস পেল না। কথাটা শুনে অনিকা খান তিনিই এত রেগে গেছেন, আর আরিশ শুনলে না জানে কি হবে ভেবেই আরুর হাত পা ঠান্ডা হয়ে আছে, গলা শুকিয়ে যাচ্ছে। এবার ভয় লাগতে শুরু করেছে ভীষণ। সানা গিয়ে দরজা খুলতেই উকিল সাহেব ওরফে মফিজ আক্তার উনি বাসায় ঢুকলেন। ওনাকে বাসায় ঢুকতে দেখে আরুর কলিজা কেঁপে উঠল। নির্ঘাত এখন উনি ডিভোর্স পেপার এনেছেন। আরুর পা যেন থরথর করে কাঁপছে। মফিজ সাহেবকে ঢুকতে দেখে অনিকা খান রান্না কোনো রকম শেষ করে তড়িঘড়ি এগিয়ে গেলেন ওনার দিকে। আরুর ভয়ে এক পাও নড়ছে না। এখন যদি উনি ডিভোর্সের কথাটা বলে দেন তাহলে এই বাড়িতে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। ভাইজান ভালো আছেন? অনেকদিন পর আপনি আমাদের বাসায় এলেন। উনি ওনার ঠোঁটে মৃত্যু জোরপূর্বক একটা হাসি আনার চেষ্টা করে মৃদু হেসে পড়লেন। বুঝেছি। অনিকা খান একটু হাঁক দিয়ে বললেন, আরু একটু জল নিয়ে আয় তো ভাইজানের জন্য। আরুর হাত পা কাঁপাকাঁপির মাত্রা ছাড়িয়ে গেল। কোনো রকমে এক গ্লাস জল নিয়ে ওনার দিকে এগিয়ে যেতেই উনি আরুকে দেখে খানিকটা স্তব্ধ হয়ে গেলেন। আরুকে দেখেও উনি কিছু বললেন না, তবে আরুকে চিনেছেন ঠিকই। অনিকা খান বললেন, ভাইজান আপনার কি আপনার বন্ধুর সাথে কোনো দরকার? না মানে উনি তো এখন বাসাতে নেই আর কি। উনি ফ্যাকাশে মুখে বললেন, না ভাবি, আমার আরশির সাথে দরকার আছে একটু। আরশিকে কি ডাকা যাবে? মানে বাসায় আছে? আমি যতদূর খবর পেয়ে এসেছি তাতে আরশির আজকে বাসায় থাকার কথা। অনিকা খান আরুর দিকে তাকিয়ে বললেন, আরু যা আরিশকে ডেকে আন, বল যে মফিজ আঙ্কেল এসেছে, ওর সাথে দেখা করতে চায়। আরুর পা আর নড়ছে না, সেখানেই আটকে আছে। চোখে জল চলে এসেছে, ভয়ে টলবল করছে চোখের জল, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না, মাথা নিচু করে আছে। আরও যাচ্ছে না দেখে অনিকা খান খানিকটা গম্ভীর চোখে সানাকে উদ্দেশ্য করে আরিশকে ডাকতে বলল। আরও চুপচাপ দাঁড়িয়ে, পারলেও পালিয়ে বাঁচে। আপনার মেয়ে কেমন আছে ভাইজান? জি ভাবি, ভালোই। উনি নির্বিকারভাবে বললেন। উনি বেশ ঝিমিয়ে আছেন যেন, মনের ভেতর যেন দোটানা কাজ করছে। কথায় কথায় আরিশ আসলো। আরিশ ওনাকে দেখে বলল, আঙ্কেল আপনি যে পেপারস রেডি? উনি আরিশের দিকে তাকালেন ঠিকই, তবে মুখের অবস্থা শোচনীয়। উনি কিছু না বলে বললেন, বসো, তোমার সাথে কিছু কথা আছে। আরও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ও জানে এরপর যা হবে তার ফলাফল হবে ভীষণ রকম দুর্বিষহ। আঙ্কেল বলুন। অনিকা খান উঠে গেলেন নাস্তার ব্যবস্থা করার জন্য। উনি প্রথমে আরুর দিকে তাকিয়ে তারপর আরিশকে উদ্দেশ্য করে বললেন, বাবা, তুমি কি আমার মেয়ে পাপিয়াকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে? ওনার কথাটা কানে যেতেই আরুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। পাপিয়া ওনার মেয়ে? আরও পারলে এক্ষুনি হার্ট অ্যাটাক করে। আরিশ নির্লিপ্ত হেসে বলল, কে পাপিয়া? জি, আমার মেয়ে। না তো আঙ্কেল, আমি বিয়ের কথা কেন বলতে যাব? আপনি তো জানেন যে আমি বিবাহিত। উনি মাথা নিচু করে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি তো তেমনটাই শুনলাম। গতকাল রাতে পাপি আমাকে তোমার ছবি দেখিয়ে বলল যে তুমি নাকি তাকে পছন্দ করো, তাকে বিয়ে করতে চাও। প্রথমে তোমার ছবি দেখে ভীষণ অবাক হলাম, তারপর আমি বিশ্বাস করলাম না যে তুমি এমনটা বলেছ, কারণ এই কয়েকদিন আগে তুমি তো। মম, বুঝেছি কি বলতে চাইছেন। তারপর? উনি আবার বলতে শুরু করলেন, তারপর আমি পাপিয়াকে আবার জিজ্ঞাসা করলাম যে সে আদেও সঠিক বলেছে কি। তারপর সে আমাকে কয়েকটা চ্যাট দেখালো কিছু কালকে রাতের। আসলে আমি আমার মেয়ের সাথে অনেক ফ্রি মাইন্ডের, তাই সে সব কথা আমাকে নির্দ্বিধায় বলে। চ্যাটগুলো পড়ে যা বুঝলাম তাতে এটুকু জানলাম যে
তোমার সাথে বিয়ের কথা বলেছে সে তোমার কাজিন হয়। আমি আমার মেয়েকে বোঝালাম যে আরিশ এমনটা বলতেই পারে না, কারণ আরিশ অলরেডি বিবাহিত, আর হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে এর মাঝে। আমার মেয়ে স্যার সালিমুল্লাহতে মেডিকেলে পড়ে 2য় বর্ষে। তোমাকে দেখে তার পছন্দ হয়েছিল, তাই সে কথাটা আমাকে জানিয়েছে। তোমার কাজিনের থেকে বিয়ের প্রস্তাবটা এসেছে, তাই মনে হলো তোমাকে জানানোর প্রয়োজন, তাই ফোনে না বলে সরাসরি বলতে এলাম। আরিশ যেন এত কিছু শুনে হতভম্ব হয়ে গেল। ওর সন্দেহের আঙ্গুল একজনের দিকেই যাচ্ছে, আর তাকে তা খুবই স্পষ্ট করে কাছে তবুও শিওর হওয়ার জন্য বলল। আচ্ছা, আমার কাজিনের একটা ছবি দেখাতে পারবেন? উনি একটু হেসে বললেন, ছবি তো আমার কাছে নেই বাবা, কিন্তু আমার মেয়ের কাছ থেকে যতটুকু শুনেছি তার নাম আরশি। আরিশ আরুর দিকে তাকালো অগ্নি দৃষ্টি নিয়ে। আরও নিচের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে জল গড়াচ্ছে। মনে হচ্ছে যেন এক্ষুনি দম বন্ধ হয়ে মারা যাবে উনি। উঠে দাঁড়ালেন। আরিশও উঠে দাঁড়ালো। উনি আরুকে উদ্দেশ্য করে বলল, তোমাকে সেদিন বলেছিলাম একটা মেয়ে ডিভোর্সের জন্য আপিল করেছে, আর সেই মেয়ে হলো এই মেয়েটা। এসে শুনলাম সে নাকি তোমার ওয়াইফ। সে বেশ কয়েকদিন আগে আমাকে ফোন করে বলে যে ডিভোর্স পেপার বানাতে। আজকে আমি এনেছিও সাথে করে পেপারটা, কিন্তু আমার এখন মনে হচ্ছে তোমরা আগে নিজেদের মধ্যে কথা বলে দেখো, নিজেরা কি চাও সেটা ভালো করে জানো, তারপর না হয় ডিভোর্সের কথা ভেবো। আরিশ মাথা নিচু করে আছে, চোয়াল শক্ত হয়ে এসেছে, হাতটা মুঠিবদ্ধ করে রেখেছে। ফর্সা কপালে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরাগুলো দৃশ্যমান। আরিশের শরীর কাঁপছে ভীষণ রকম, দাঁতে দাঁত চেপে রেখেছে। আজ আরু সব সীমা পার করে ফেলেছে। উনি আরুকে উদ্দেশ্য করে বললেন, এই যে আরশি, তুমি নেহাতেই অল্প বয়সী, আমার মেয়ের বয়সের, বলতে গেলে আমার মেয়ের সমতুল্য। আমি কখনো তোমার খারাপ চাইবো না, তাই বলছি বিয়েটা ছেলে খেলা না, তাই হুট করে কিছু করার আগে হাজারবার ভেবো। আরিশকে আমি চিনি, ও সোনার টুকরো একটা, রত্নকে হারাতে চাইছো তুমি। আরিশের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আরিশ, আজ আসি, অন্যদিন কথা হবে।